মতন ছেলেকে আমি বিয়ে করব তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমি একা একা খুব সুন্দর খেলতে পারি, দেখবা কিভাবে কাটাবো। শোনো, আমি তো তোমাকে ভালোবাসিনি, আমি তোমার বিজনেসকে, তোমার টাকা পয়সাকে ভালোবেসেছি। সেটাই যখন তোমার কাছে নেই, তাহলে আমার রিলেশনে থাকার কোনো মানেই নেই। ডিসগাস্টিং! যত সব ফকিরটকির কোথায় থেকে চলে আসে, শুধু ভিক্ষে দাও ভিক্ষে দাও। স্যার 50 লাখ টাকা লস, এবার কি হবে? দেখো 50 লাখ টাকা লস হয়েছে তো কি হয়েছে, আবার আমরা কিছুদিন পরে সব লস রিকভারি করে নেব। আপাতত নাই বা আমরা বেতন নিলাম, কি বলো তোমরা? না না স্যার, আমাদের সংসার আছে, এভাবে করলে কি করে হবে? আমরা এভাবে চাকরি করতে পারবো না, আমাদেরও তো সংসার আছে। টাকা দিতে পারবেন কি বলেন, তাহলে আমরা করবো, নাহলে আজকে আমরা রিজাইন দিয়ে দিচ্ছি। আমরা এভাবে চাকরি করতে পারবো না স্যার। হ্যাঁ স্যার, আমিও রিজাইন দিয়ে দেবো, আমি বেতন ছাড়া কাজ করতে পারবো না। আমি তো বেতন দিতে পারবো না, তোমাদের সামনেই তো দেখলে 50 লাখ টাকা লস হয়ে গেল। এখন কিভাবে তোমাদের বেতন দিব? লাভ যখন হবে তখন নিবে। আমরা স্যার, আপনি যদি বেতন না দিতে পারেন আমরা কোনো কাজ করতে পারবো না। এই তুই কাজ করবি? কি ব্যাপার সাহেব, তোমাকে দেখে মন খারাপ লাগছে, তোমার কিছু হয়েছে নাকি? আর বলো না, আজকে শেয়ার মার্কেটে আমার 50 লাখ টাকা লস হয়েছে। ওই জন্য কি করব বুঝতে পারছি না, একটা টাকাও নাই হাতে। এমপ্লয়াররাও আমার কাছ থেকে ছেড়ে চলে গেল, কি করে যে ব্যবসা চালাবো ওই চিন্তাই করছি। কি, তুমি আজকে 50 লাখ টাকা লস খেয়েছো? তাহলে তো তুমি এখন পথের ভিখারি, তোমার কাছে তো কিচ্ছু নেই। যার কিছু নেই তার সঙ্গে যদি আমি বেড়াই, তাহলে আমার চাহিদা কে পূরণ করবে? আমি যখন যেটা চাইবো তখন তো তুমি কিনে দিতে পারবে না। তাই আমি আর তোমার সাথে রিলেশনে থাকতে পারছি না, ব্রেকআপ। রুমি, তুমি আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? আমার এই দূর থেকে সবাই ছেড়ে চলে গেল, আমি তো ভেবেছিলাম তুমি আমার পাশে থাকবে, তুমিও এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ। শোনো, আমি তো তোমাকে ভালোবাসিনি, আমি তোমার বিজনেসকে, তোমার টাকা পয়সাকে ভালোবেসেছি। সেটাই যখন তোমার কাছে নেই, তাহলে আমার রিলেশনে থাকার কোনো মানেই নেই। তাই আমি আর এখানে থাকতে চাইছি না। যখন আমার টাকা পয়সা ছিল, একটা ছাড়া আমি 5টা প্রেম করেছি, কেউ আমাকে ছেড়ে যায়নি। আর এখন যাকে জানের থেকেও বেশি ভালোবাসতাম, সেও আজ আমার বিপদের দিনে আমাকে ছেড়ে চলে গেল। তাহলে কি এই দুনিয়ায় সত্যিকারের ভালোবাসার কোনো দামই নেই? সবাই শুধু টাকাকেই ভালোবাসে। আমার নাম সাহেব, টাকা তো আমি ইনকাম করে ফেলবই, তবে এই স্বার্থপর মেয়েদেরকে ছেড়ে সত্যিকারের ভালোবাসার খোঁজ করতে হবে। লাভ হয়েছে, লাভ হয়েছে, উঠছে। স্যার, আজকে আমাদের 1 কোটি টাকা লাভ হয়েছে। আজ আমাদের আনন্দের দিন, কিন্তু এই আনন্দটা সবসময় আমার পাশে ছিল না, কারণ এভাবেই একদিন আমার সমস্ত কোম্পানির টাকা ট্রেডিং এ লস করি। আর সেদিনই আমার এমপ্লয়ার, আমার গার্লফ্রেন্ড, আমার কাছের মানুষরা সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আমি হাল ছাড়িনি, নিজেকে প্রতিষ্ঠিত করে আবার উঠে দাঁড়িয়েছিলাম। আর আজ আমি সেখান থেকে দাঁড়িয়ে সফল হয়েছি। তাই তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সাফল্য শুধু টাকা দিয়ে নয়, চরিত্র, সংকল্প আর ধৈর্যের মাধ্যমে আসে। তাই কখনো ধৈর্য হারিও না, দেখবা তোমরাও সফল হবে। ঠিক আছে, আজ আমার তরফ থেকে তোমাদের জন্য ছোট্ট পার্টি থাকলো। আজ আমি একজন সফল বিজনেসম্যান, আমার অর্থের কোনো অভাব নেই, কিন্তু আমার জীবনে অভাব শুধুমাত্র একটা সত্যিকারের ভালোবাসা। তাই আজ থেকে আমি ভালোবাসার মানুষেরই খোঁজ করব, যার টাকা পয়সার কোনো লোভ থাকবে না, সে শুধু আমাকেই ভালোবাসবে।
দুটো টাকা দাও না, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। আপনি সকাল থেকে কিচ্ছু খাননি? থামেন থামেন, আমি আপনাকে খাবার দিচ্ছি। মা, তুমি তোমার খাবারটা আমাকে দিয়ে দিলা, তাহলে তুমি কি খাবা? আপনাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি বাড়ি গিয়ে ঠিক খেয়ে নিব। আপনি খান তো। মা, তুমি খুব বড় হয়েও। বাহ, এ যুগে এত ভালো মেয়ে আছে যে নিজের খাবারটা নিজে না খেয়ে একজন ভিখারিকে দিয়ে দিল। আমি নিশ্চিত এর কোনো টাকা পয়সার উপরে লোভ নেই। রওশন, আমার ওই লাঠিটা এনে দাও তো। এত সুন্দর মেয়ে, এর পায়ে কি হলো? আমি কি এই মেয়েটাকে ভালোবাসবো? কেন ভালোবাসবো না? যার মন এত সুন্দর তাকে ভালো না বেশে থাকা যায়? আমি একেই ভালোবাসবো। হাই, আমার নাম সাহেব। আপনার নাম কি? আমার নাম সায়নী। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও, আপনি আমাকে চিনতে পারবেন না, আমি নতুন এসেছি। ওই বাড়িটাতে ভাড়ায় থাকি। আপনার কোনটা বাড়ি? আপনি যেই বিল্ডিং এ থাকেন তার পাশে ওই দেখেন, ওই ছোট্ট বাড়িটা দেখছেন, ওটাই আমার বাড়ি। আপনি কি করেন? আমার বিরাট বড় কোম্পানি, মানে আমি একটা বিরাট বড় কোম্পানিতে একটু চাকরি করি। একটু চাকরি করেন মানে? ও না, মানে চাকরি করি আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমি যাই। ও, এক্ষুনি চলে যাবেন? হ্যাঁ, তো আমি বাড়ি যাব না? হ্যাঁ, তাই তো তাই তো, যাও তুমি বাড়ি যাও। আচ্ছা সায়নী, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, মনে করব কেন, বলো। আচ্ছা, তোমার পাটা এরকম হলো কি করে? আসলে আজ থেকে 2 বছর আগে আমি আর আমার মা বাজার করে বাড়ি ফিরছিলাম, তখন পেছন থেকে একটা গাড়ি এসে হঠাৎ আমাদেরকে ধাক্কা মারে। আর সেই অ্যাক্সিডেন্টে আমার মার কিছু না হলেও আমার এই পাটা ভেঙে যায়। ডাক্তার বলেছিল আমার এই পাটা অপারেশন করতে হবে, আর তার জন্য 1 লক্ষ টাকা লাগবে। কিন্তু পয়সার অভাবে আমরা অপারেশনটা করতে পারিনি। তারপর থেকে আমার পায়ের এই অবস্থা। তারপর থেকে আমি রওশনের বাড়িতে রওশনের দেখাশোনার কাজ করি, কারণ রওশনের বাবা মা দুজনেই চাকরি করে আর রওশনকে দেখার জন্য কেউ থাকে না। আর এইভাবে আমাদের সংসার চলে। কি রে মা সায়নী, এই ছেলেটা কে? ও, ওই দেখো, ওই সামনের বিল্ডিং এ থাকে। আমার সাথে কাল পরিচয় হয়েছিল, তাই একটু এসেছে। ও, ভালো আছে বাপ? হ্যাঁ, ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? আন্টি, চলো খেলতে যাব। ঠিক আছে, চল। ঠিক আছে, তাহলে আমিও আসি। বাবা, তুমি যখন এসেছো তো একটু বসো, আমার সঙ্গে কথা বলে যাও। জানো বাপ, আমার এই মেয়ে পড়াশোনায় খুব ভালো ছিল, কোনোদিন স্কুলে সেকেন্ড হয়নি, প্রত্যেকবার ফার্স্ট হতো। হঠাৎ করে আর আব্বা মরার পর থেকে মেয়ে যে আমার কি যে হলো, আর পড়াশোনা করতে পারলো না। তারপরে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে স্কুলে ছাড়তে হলো, এখনো পরে বাড়িতে কাজ করে। এ তো আমিও পরে বাড়িতে কাজ করে আসলাম। আজ যদি ওর বাপটা বেঁচে থাকতো তাহলে ও পড়াশোনা করে নিশ্চয় একটা ভালো চাকরি করত। দেখেন খালা, যা ছিল কপালে সে তো হয়ে গেছে, দেখবেন আল্লাহ সব ঠিক করে দেবে, আপনি চিন্তা করেন না। আমি এখন গেলাম। যাও বাপ, মাঝে মাঝে আসো ভেবে বেড়াইতে।
রওশন, তুমি ক্যাডবেরি খাবে নাকি? ও ক্যাডবেরি তো আমার খুবই পছন্দ। রওশন, আজকে আমিও তোমার সঙ্গে খেলতে চাই। তুমি তো খুব সুন্দর খেলো রওশন, একটু একা একা খেলতে পারবে? হ্যাঁ আমি একা একা খুব সুন্দর খেলতে পারি, দেখবা কিভাবে কাটাবো। জানো সায়নী, একটা সময় আমি জীবনে খুব একা হয়ে পড়েছিলাম। তারপরে তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার আর নিজেকে একা একা লাগে না। আর এইভাবে তোমার সঙ্গে ঘুরতে ঘুরতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। তাই আমি আজ তোমাকে আমার ভালোবাসার কথাটি বলতে চাই। আই লাভ ইউ সায়নী। আমিও তোমার সাথে সময় কাটাতে কাটাতে কখন যে আমি তোমার প্রেমে পড়ে গেছি সেটা আমি নিজেও জানি না। আই লাভ ইউ টু। সায়নী, কালকে আমার বার্থডে। আমার বার্থডেতে তোমাকে আসতেই হবে। আর এই বার্থডেতে তোমার জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে। ঠিক আছে, আমি তোমার বার্থডেতে অবশ্যই যাব, কিন্তু আমার তরফ থেকেও তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। তাই? তাহলে বলো কি সারপ্রাইজ? না, সারপ্রাইজ তো আগে থেকে বলা যাবে না। তাহলে সারপ্রাইজ থাকলো কি করে? কালকেই তোমার জন্মদিনের সময়তেই আমি দেব। Happy birthday to you. Happy birthday to you, Shahid. Happy birthday to you. এই সবাই শোনো, আজকে এই খুশির মুহূর্তে আমি তোমাদের সকলকে আরো একটা খুশির খবর জানাতে চাই। বলুন কিসের খুশি খবর? আসলে আমি আমার জীবন সঙ্গিনী খুঁজে পেয়েছি। তাই নাকি? তাহলে কে সে? সে আর কেউ না, সে হচ্ছে সায়নী। আই লাভ ইউ সায়নী, উইল ইউ ম্যারি মি? তোমার মতো ছেলেকে আমি বিয়ে করব তুমি ভাবলে কি করে? ইয়ে তুমি কি বলছো সায়নী? আমি যে তোমাকে ভালোবাসি। হাহ, ভালোবাসা? তুমি কাউকে ভালোবাসতেই পারো না। এই পৃথিবীর অসহায় মানুষরা তো তোমার কাছে একটা বোঝা। সায়নী, তুমি এ কথা বলছো কেন? এ কথা কেন বলছি তাহলে শোনো। বাবু, আমাকে কিছু ভিক্ষি দেন না। দেন না বাবু, কিছু খাইনি, দেন না। ডিসগাস্টিং! যত সব ফকিরটকির কোথায় থেকে চলে আসে, শুধু ভিক্ষে দাও ভিক্ষে দাও। দেখছো না আমি একটা মিটিং এ ব্যস্ত? তোমাদের তো কমন সেন্সই নেই। তোমরা হলে আসলেই পৃথিবীর বুকে একটা বোঝা। মরে যেতে পারো না? কি দরকার এইভাবে বেঁচে থাকার? ফালতু ফালতু পৃথিবীর অন্যগুলো ধ্বংস করছো। তুমি যখন ওই লোকটাকে অপমান করছিলে আমি পেছন থেকে সবই দেখলাম, আর তখনই আমি বুঝে গিয়েছিলাম যে তোমার মতন মানুষরা আমাদের মতন প্রতিবন্ধী মানুষদের ভালোবাসতেই পারে না। কাল আমি তোমার স্ত্রী হলে আমাকেও যে অপমান করবে না তার কি গ্যারান্টি আছে? তাই তোমার মতন হৃদয়হীন মানুষকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। আমি তোমার ভালোবাসা চাইনি, চাইনি তোমার দয়া, শুধু তোমাকে তোমার সত্যি করা মুখোশ দেখাতে চেয়েছি।
দেখো সায়নী, আমি তোমার সব কথাই বুঝতে পারছি, কিন্তু তুমি যে সাহেবকে আগে দেখেছিলে সেই সাহেব এখন নেই। সাহেব এখন নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছে। জানো, সে এখন গরিব প্রতিবন্ধী মানুষের জন্য নিজের টাকা দিয়ে একটা হসপিটাল তৈরি করেছে। হসপিটাল তৈরি করেছে মানে? সাহেব এত টাকা কোথায় পেলো? সাহেব একটা বড় কোম্পানির মালিক, আর ওই কোম্পানির ইনকামে 60% টাকা সে অসহায় রুগীদের পেছনে খরচ করে থাকে। আর রাস্তায় সেদিন সাহেব যে ব্যক্তিকে অপমান করেছিল, যার জন্য তুমি ওকে ভুল বুঝেছিলে, তাকেও সাহেব নিজের টাকা দিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করে দিয়েছে। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তাহলে চলো আমার সঙ্গে। ঠিক আছে, চলো। সুরজ বাবা, তোমরা এসেছো? জানো, তোমরা এই বাড়িটা করে দেওয়ার পর আমি যে কত সুখে আছি। আবার তোমাদের এই হসপিটালে আমার পায়ের চিকিৎসা হয়েছে, আর আমার যা মনে বলছে আমি খুব অল্প দিনেই মনে হয় আবার আমি হাঁটতে শুরু করব। আমি সাহেবের জন্য আমি আবার আমার নতুন জীবন ফিরে পেয়েছি। তাই আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি, তাকে যেন আল্লাহ সবসময় হেফাজতে রাখে। ঠিক আছে চাচা, আপনাকেই দেখতে এসেছিলাম, আমরা এখন আসি। বাবা আসো, চাটা খেয়ে যাও। না চাচা, অন্য একদিন আসবো। সাহেব এত বড় কাজ করেছে আর আমি তাকে ভুল বুঝে এত বড় অপমান করেছি। সুরজ, তুমি এক্ষুনি আমাকে সাহেবের কাছে নিয়ে চলো। আমাকে এক্ষুনি ওর কাছে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, তাহলে চলো। তুমি কি করতে যাচ্ছ সাহেব? দেখো সায়নী, আমি যখন কারোর কাছে ভালো হতে পারলাম না, তখন আর আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। তুমি যে আমাকে ভালোবাসার পর নিজেকে এত পরিবর্তন করে ফেলেছো, সেটা আমি না জেনে তোমাকে অনেক বড় অপমান করে ফেলেছি। আজ আমার ভুল ভেঙে গেছে। আজ আমি বুঝতে পেরেছি তোমার মতন মানুষের এই সমাজে কত প্রয়োজন। সাহেব, আমাকে কি ক্ষমা করে দেয়া যায় না? তুমি কি বলছো সায়নী? তোমাকে ক্ষমা করবো না তো কাকে ক্ষমা করবো?